বেশিরভাগ মানুষ মনে করে কি ফেসবুকে মিডিয়া বাইং করার জন্য একটা কন্টেন্ট বানাবো, সেই কন্টেন্ট অ্যাডস ম্যানেজারে আপলোড করব, একটু বাজেট সেট করব, দুই একটা কিওয়ার্ড দিয়ে অডিয়েন্স টার্গেট করব, একটা পাবলিশ করে দিব এবং এই অ্যাড থেকে দিন শেষে রেজাল্ট চলে আসবে। মাথায় রাখবেন, কোনো ধরনের প্রিপারেশন ছাড়া জাস্ট গেস করে একটা ফেসবুক অ্যাড রান করে দিলে এই অ্যাডটা আসলে কাজ করে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফেসবুকে মিডিয়া বাইং মানে বুঝে একটা কন্টেন্ট বানাবো, এই কন্টেন্টটা আমার একটা অ্যাডস ম্যানেজার থাকবে, সেই অ্যাডস ম্যানেজারে আপলোড দিব, দেন ওখানে কিছু বাটন চাপবো, লাইক ধরেন বাজেট দিব, অডিয়েন্স সেট করব, লোকেশন সেট করব আর পাবলিশ চেপে অ্যাডটাকে লঞ্চ করে দিব। অ্যান্ড আগামীকাল থেকে ফেসবুক অ্যাড আমার জন্য পারফর্ম করা শুরু করবে আর আমি ব্যবসা বিক্রি করে একদম স্টক আউট করে ফেলবো। তো মাথায় রাখবেন, ফেসবুক অ্যাড চালানোর সময় জাস্ট আন্দাজে একটা ঢিল মারলে ওইটা আসলে আপনার জন্য কখনোই কাজ করে না। আপনি যদি ফেসবুক অ্যাড থেকে আসলেই ভালো রেজাল্ট পাইতে চান, ভালো পারফরমেন্স পাইতে চান, তাহলে ডেফিনেটলি ফেসবুক অ্যাড রান করার আগে আপনাকে কিছু ওয়ার্কআউট করতে হবে, অর্থাৎ আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে। তো মাথায় রাখতে হবে ফেসবুক অ্যাড লঞ্চ করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুক অ্যাড লঞ্চ করার আগে আপনি কি রকম চিন্তা ভাবনা করলেন বা কি রকম প্ল্যান করলেন সেটা, অ্যান্ড ফেসবুক অ্যাড লঞ্চ করে দেওয়ার পর আপনার ম্যাট্রিক্সগুলো আপনাকে কি ডিরেকশন দিচ্ছে সেটা। সো এই দুইটা জিনিস যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, আবারও বলতেছি, একটা ফেসবুক অ্যাড লঞ্চ করার আগের প্রিপারেশন পার্টটা যদি আপনি ভালোভাবে করতে পারেন অ্যান্ড ফেসবুক অ্যাড লঞ্চ করে দেওয়ার পর ফেসবুক অ্যাডের ম্যাট্রিক্সগুলোকে আপনি যদি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তাহলে আপনার ফেসবুক অ্যাড আপনার জন্য ডেফিনেটলি কাজ করবেই করবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 6-7টা চেকলিস্ট নিয়ে কথাবার্তা বলবো, যেই চেকলিস্টগুলো আমি পার্সোনালি ফলো করি আমার নিজের এবং আমার ক্লায়েন্টের ক্যাম্পেইনগুলো করার জন্য। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। চেকলিস্ট নাম্বার 1, প্রথমেই আপনি নোটিস করবেন আপনি একটা প্রোডাক্ট সেল করার জন্য বা একটা প্রোডাক্টের মার্কেটিং করার জন্য একাধিক ক্যাম্পেইন লঞ্চ করে ফেলতেছেন না তো। অর্থাৎ আমরা যখন একটা প্রোডাক্টের প্ল্যান করব, ফর এক্সাম্পল আমি এই শার্টটা সেল করব, অথবা আমার শার্ট ক্যাটাগরির সবগুলো শার্ট নিয়ে আমি ক্যাম্পেইন করব, তো আমার এখানে কিন্তু প্রোডাক্ট একটাই, সেটা হচ্ছে শার্ট। আর এই একটা প্রোডাক্ট অথবা একটা ক্যাটাগরি প্রোডাক্টের জন্য অলওয়েজ আপনি একটাই ক্যাম্পেইন করবেন, আপনি একের বেশি ক্যাম্পেইন করবেন না। অনেকেই মনে করে একটা প্রোডাক্ট নিয়ে 2-3টা ক্যাম্পেইন করলে তো আসলে অনেকগুলো বাজেট দেওয়া সম্ভব, অনেকগুলো মানুষকে অ্যাড দেখানো সম্ভব, অনেক বেশি রিচ পাবো, অনেক ক্যাম্পেইন থেকে অনেক সেল পাবো। আসলে বাস্তবে জিনিসটা একদমই ভিন্ন। যখনই আপনি একই প্রোডাক্ট নিয়ে বা একই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে 2টা ক্যাম্পেইনে যাবেন বা 3টা ক্যাম্পেইনে যাবেন, তখন ফেসবুকের অ্যালগোরিদম 2 ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা ডেটা ডিভাইড করে ফেলে, লার্নিং বেসকে স্লো করে ফেলে এবং আপনার 2টা সিমিলার ক্যাম্পেইন একজন আরেকজনের সাথে কম্পিট করা শুরু করে। আর এইখানেই আপনি প্রথম ভুলটা করে ফেলেন, আর এইখানেই আপনি আপনার ক্যাম্পেইনের বড় একটা বাজেট নষ্ট করে ফেলেন। সো রুলটা ভেরি সিম্পল, আপনার প্রোডাক্ট যদি একটা হয়, আপনার ক্যাটাগরি যদি একটা হয়, আপনি এতটুকু এনশিওর করবেন আপনার একই প্রোডাক্টের জন্য আপনি একটাই ক্যাম্পেইন করবেন। আর ভিন্ন ভিন্ন কোনো সেটআপ বা অপটিমাইজেশন করতে চাইলে অথবা ভিন্ন ভিন্ন অডিয়েন্স সেগমেন্ট নিয়ে কাজ করতে চাইলে আপনি একটা ক্যাম্পেইনের ভেতরে মাল্টিপল অফ অ্যাড সেট তৈরি করতে পারেন, বাট ক্যাম্পেইন শুড বি ওয়ান। নাম্বার 2, অ্যাড সেটের সংখ্যা এবং বাজেট রেশিও কেমন হওয়া উচিত। এইখানে এসে আমি আপনাকে বলবো, ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর থেকে ফেসবুক অলওয়েজ সাজেস্ট করে যত কম অ্যাডসেট রাখা যায় একটা ক্যাম্পেইনের ভেতরে, একটা ক্যাম্পেইন তত বেটার পারফর্ম করে। সো একটা সময় ছিল যখন আমরা একটা ক্যাম্পেইনের ভিতর অনেক অ্যাডসেট রাখতাম, আমরা প্রচুর অ্যাডসেট ইউজ করতাম, বিভিন্ন অ্যাডসেটে বিভিন্ন ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করতাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কন্টেন্ট বানাইতাম। এখন যেহেতু একটা অ্যাডসেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটু ব্রড অডিয়েন্স ইউজ করি অথবা এআই এর হাতে অডিয়েন্সটা ছেড়ে দিই, সো এআই বেটার জানে কার কাছে কোন ধরনের কন্টেন্ট নিয়ে গেলে আপনার অ্যাড থেকে বেটার পারফরমেন্স আসবে। তো এই কারণে আমরা যেটা করব, যেটা আমাদের করা উচিত, সেটা হচ্ছে একটা ক্যাম্পেইনের ভেতরে অ্যাডসেট যত কম রাখা যায়। ফর এক্সাম্পল আপনি শুরুতে একটা অ্যাডসেট দিয়ে শুরু করতে পারেন এবং আপনার অ্যাডসেটটাকে আপনি ব্রড রাখতে পারেন। সো ব্রড আমি মিন করতেছি কি, একটু ওপেন অডিয়েন্স রাখেন, আপনার ডিটেল টার্গেটিং পার্টটাতে অনেক বেশি কিওয়ার্ড ইউজ না করে অল্প কিছু কিওয়ার্ড ইউজ করেন, অথবা কিওয়ার্ড ইউজ না করেন, ঢাকা চিটাগং এভাবে স্পেসিফিক লোকেশনে অ্যাড না চালিয়ে একদম পুরো বাংলাদেশে অ্যাড চালান, মানে অ্যাডটাকে যত ওপেন রাখা যায়, যত ব্রড রাখা যায় সেটা করার চেষ্টা করেন। আর ক্যাম্পেইনের ভেতর চেষ্টা করেন অল্প কিছু অ্যাডসেট রাখার, সেটা একটা হইলে ভালো। আর আপনি যদি ওপেন অডিয়েন্সের বাইরে গিয়ে কাস্টম লুকেলাইক অডিয়েন্স নিয়েও কাজ করতে চান, তাহলে আপনি আরো একটা অ্যাডসেট চাইলে ক্রিয়েট করতে পারেন। সো আমার সাজেশন হচ্ছে আপনি একটা ক্যাম্পেইনের ভিতর একটা অ্যাডসেট নিয়ে কাজ করেন। যদি আপনার আরেকটু মাল্টিপল অ্যাডসেটের প্রয়োজন হয়, 2টা অ্যাডসেটে আপনি যান, এর বেশি অ্যাডসেটে যাবার দরকার নাই। দেন একটা অ্যাডসেটের ভেতরে আসলে কয়টা ক্রিয়েটিভ থাকা উচিত। সো অ্যান্ড্রোমেডা আপডেটের পর অ্যান্ড্রোমেডা বলে আপনার অ্যাটলিস্ট 5টা-6টা ক্রিয়েটিভ মাস্ট থাকা দরকার এবং ক্রিয়েটিভ ভ্যারিয়েশন থাকা দরকার। আপনার একটা অ্যাডসেটের ভেতরে সিঙ্গেল ইমেজ থাকা দরকার, আপনার ক্যারোসেল অ্যাড থাকা দরকার, কালেকশন অ্যাড থাকা দরকার, আপনি ক্যাটালগ দিয়ে অ্যাড চালানো দরকার, আপনি মাল্টিপল অফ ইমেজ পোস্ট করে আপনার অ্যাড চালানো দরকার, আপনি রিলস ইউজ করতে পারেন, আপনি লং ফরম্যাটের কন্টেন্ট ইউজ করতে পারবেন। সো এনিথিং, বাট
যাই করেন মাল্টিপল অফ ফরম্যাটের মাল্টিপল অফ অ্যাড থাকা উচিত একটা অ্যাড সেটের ভেতরে। আর আপনার অ্যাড সেটের সংখ্যা যদি হয় 2টা, তাহলে আপনার অ্যাডের সংখ্যাও 6 গুণ 2 অর্থাৎ 12টা হয়ে যাওয়া উচিত। তবে এখানে একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে আপনি কেমন বাজেট দিয়ে আসলে অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন। ফর এক্সাম্পল আপনার অ্যাডের বাজেট $5 নিচে, সো এরকম 2, 4, $5 জন্য আপনি আবার 6টা 7টা 8টা অ্যাড ইউজ করার চেষ্টা করেন না। আপনি তখন 2টা 3টা অ্যাডের মধ্যেই থাকেন। আর আপনার বাজেট যদি মোটামুটি $15-20 উপরে চলে যায়, তাহলে আপনি 6টা 7টা বা 5টা অ্যাডে চলে আসতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা অ্যাড সেটে আপনি 6টা 7টা অ্যাড ইউজ করতে পারেন। বাট মাল্টিপল অফ অ্যাড ইউজ করার জন্য আপনার বাজেট অ্যাটলিস্ট $20 হওয়া চাই। নাম্বার 3, অডিয়েন্স সাইজ এবং টার্গেটিং চেক। সো অলরেডি আমরা মেনশন করছি যে ব্রড অডিয়েন্সে ক্যাম্পেইন এখন ভালো পারফর্ম করে, বিকজ মেটা এইটা এখন সাজেস্ট করে যে আপনি অনেক ন্যারো অডিয়েন্স না করে বা অনেক ন্যারো অডিয়েন্সিং না করে আপনি একটু ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করেন। এটা মেটা চায়, সে পছন্দ করে। এখন ব্রড অডিয়েন্স মানে কি? ব্রড অডিয়েন্স মানে হইলো আপনার অডিয়েন্স সাইজটা যদি মোটামুটি 2 মিলিয়ন প্লাস হয়, অর্থাৎ 20 লাখ প্লাস অডিয়েন্স হয়, তখন সেটা হচ্ছে বেসিক্যালি একটা ব্রড অডিয়েন্স। সো আপনি চেষ্টা করবেন আপনার অডিয়েন্স সাইজটাকে মাস্ট 2 মিলিয়ন প্লাস রাখার, সো দ্যাট মেটা খুশি হয়। অ্যান্ড আপনি জানেন যে মেটা খুশি হইলে মেটা আপনাকেও খুশি করে। ব্রড অডিয়েন্সের ভেতরেই আপনি চাইলে কিছু কিওয়ার্ডকে সাজেশন হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার কোনো কাস্টম বা লুকেলাইক অডিয়েন্সকেও আপনি কিন্তু চাইলে সাজেশন হিসেবে ইউজ করতে পারেন। আর সাজেশন হিসেবে প্রিভিয়াস কোনো অডিয়েন্সকে সেট করা বা কোনো কিওয়ার্ড সেট করা, এটা মেটার জন্য ভালো, কারণ এখান থেকে মেটা বেটার একটা সিগন্যাল পায়, সে আন্ডারস্ট্যান্ড করতে পারে এক্স্যাক্টলি কাদের কাছে আপনার ক্যাম্পেইনটা নেওয়া উচিত। আবার কখনো কখনো আপনি চাইতে পারেন যে একটা নির্দিষ্ট জেন্ডারকে টার্গেট করতে অথবা নির্দিষ্ট একটা বয়সের অডিয়েন্সকে টার্গেট করতে। সো এই ধরনের টার্গেটিং এর ক্ষেত্রেও আপনার উচিত সাজেশন হিসেবে মেটাকে সেট করে দেয়া যে আমি ফিমেলদের কাছে আমার এই প্রোডাক্টটা সেল করতে চাই, বা 20 থেকে 35 বছরের বয়সের ফিমেলদের কাছে আমি এই প্রোডাক্টটা সেল করতে চাই। সো আপনি এরকম বয়স জেন্ডার এগুলো সাজেশন হিসেবে মেটাকে ডেফিনেটলি সাজেস্ট করতে পারেন। সো এখানে আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে আপনি এইরকম টার্গেটিং এর ক্ষেত্রে স্ট্রিক্ট না থেকে, যে একদম স্ট্রিক্ট যে আমি শুধু ফিমেলদের কাছে যেতে চাই, যে ফার্দার লিমিট থেকে আমি একদম স্ট্রিক্টলি ফিমেল সেট না করে দিয়ে আপনার উচিত ওই অ্যাডভান্টেজ প্লাসের মধ্যেই সাজেশন হিসেবে ফিমেল সিলেক্ট করে দেওয়া। তাহলেই আপনি দেখবেন আপনার অডিয়েন্সটা বেশ ব্রড থাকবে এবং মেটা ব্রড অডিয়েন্সে আপনার জন্য বেটার পারফর্ম করবে। নাম্বার 4, এক্সক্লুশন এবং রিটার্গেটিং স্ট্র্যাটেজি। সো আমরা অলরেডি জানি যে আমাদের কাছ থেকে যারা গত 15 দিন 30 দিন 1 মাস 1.5 মাস আগেই পারচেস করে ফেলছে, তারা কিন্তু এগেইন আজকে কালকে পরশু পারচেস করবে না, বিকজ প্রত্যেকটা প্রোডাক্টেরই আসলে একটা লাইফ সার্কেল থাকে। লাইক ধরেন কোনো প্রোডাক্ট মানুষ প্রত্যেক মাসে কিনে, কোনো প্রোডাক্ট মানুষ 3 মাসে একবার কিনে, কোনো প্রোডাক্ট মানুষ 6 মাসে একবার কিনে। সো আপনার যেই প্রোডাক্টের লাইফ সার্কেল যত বড়, আপনি অলওয়েজ ট্রাই করবেন ওই সাইজের অডিয়েন্সকে আপনার কারেন্ট যে টার্গেটিং সেখান থেকে এক্সক্লুড করে দেওয়া। ফর এক্সাম্পল, গতকালকে আমার কাছ থেকে কেউ একজন একটা চা পাতা কিনে নিয়ে গেল, তো ডেফিনেটলি সে আজকে আবার চা পাতা কিনবে না, বা সে আগামীকাল চা পাতা কিনবে না, অথবা আগামী 15 দিন 20 দিন সে আমার কাছ থেকে আর চা পাতা কিনবে না। সো আমার উচিত নেক্সট 15-20 দিন আমি যে টার্গেটিং সেট করব আমার ক্যাম্পেইনে, সেই টার্গেটিং থেকে ডেফিনেটলি গত 15-20 দিনের ডাটা অর্থাৎ পারচেস ডাটাকে এক্সক্লুড করে দেওয়া। এখন পারচেস ডাটাকে এক্সক্লুড করার অপশন কি? সো প্রথমত আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনার পিক্সেলে পারচেস ডাটা আছে, আপনি সিম্পলি পিক্সেলের পারচেস ডাটাটাকেই দিয়ে একটা ইভেন্ট তৈরি করে সেই ইভেন্টটাকে আপনার টার্গেটিং থেকে মাইনাস করে দেন বা এক্সক্লুশন করে দেন। আর আরেকটা হইতে পারে, আপনার কাছ থেকে হয়তো মেসেঞ্জারে চ্যাটিং করে অথবা ওভার ফোনে কেউ আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করছে, সো তাদের ফোন নাম্বার, ইমেল আইডি কিংবা নাম ঠিকানা আপনার কাছে আছে। সো এই ডেটা দিয়ে, মানে আপনার যে কাস্টমার ডেটা তৈরি হয়েছে, এই কাস্টমার ডেটা দিয়ে আপনি একটা সিএসভি ফাইল রেডি করেন এবং আপনি একটা কাস্টম অডিয়েন্স অপশন থেকে এই সিএসভি ফাইলটা আপলোড করে আপনার কাস্টমার লিস্ট নিয়ে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। আর এই অডিয়েন্সটাকে আপনি আপনার নেক্সট টার্গেটিং থেকে এক্সক্লুড করে দিতে পারেন। সো এই এক্সক্লুশন অফ ডাটা আপনার বাজেট সেভ করবে এবং আপনার এক্সিস্টিং অডিয়েন্সকে বোর হওয়া থেকে, বিরক্ত হওয়া থেকে সেভ করবে। সো এই এক্সক্লুশন অফ ডাটা প্রথমত মেটাকে গুড সিগন্যাল দিবে, দ্বিতীয়ত যারা অলরেডি কিনে ফেলছে তাদেরকে আবার অ্যাড দেখিয়ে তাদেরকে বিরক্ত করা থেকে আমাকে বাঁচাবে, আর হচ্ছে যারা অলরেডি কিনে ফেলছে তাদেরকে আবার অ্যাড দেখালে আমার যে বাজেট নষ্ট হইতো সে বাজেটটাকে সেভ করবে। নাম্বার 5, ক্রিয়েটিভ মিক্স। সো আমাদের সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ যেখানে আমি আপনাকে একটা অ্যাড সেটের ভিতরে কতগুলো অ্যাড থাকা উচিত, ওইখানে এই ক্রিয়েটিভ মিক্স নিয়ে একটা ধারণা দিয়েছি। সো এই 5 নাম্বার সেকশনে এসে বা 5 নাম্বার পয়েন্টে এসে আমি আরেকটু ডিটেল আপনাকে বোঝাতে চাই এই ক্রিয়েটিভ মিক্স ব্যাপারটা। বেসিক্যালি আপনি যখন একটা ক্যাম্পেইন প্ল্যান করবেন, প্রত্যেকটা ক্যাম্পেইনের ভেতর যে অ্যাড সেট থাকবে সেই অ্যাড সেটের মধ্যে আপনাকে মাস্ট ক্রিয়েটিভ মিক্স করতে হবে। সো ক্রিয়েটিভ মিক্স মানে হইলো আপনি শুধু ইমেজ দিয়ে অ্যাড চালাইলে সেই অ্যাড ভালো পারফর্ম করবে না, অথবা আপনি শুধু ভিডিও দিয়ে অ্যাড চালাইলে সেই অ্যাডও ভালো পারফর্ম করবে না। আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিও, ইমেজ অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাটকে মিক্স আপ করতে হবে। আপনাকে একটা না, অ্যাকচুয়ালি আপনাকে 2-3টা ইমেজ রাখা উচিত। আপনি যে ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাম্পেইনের অ্যাড সেটের ভেতরে আপনার অ্যাটলিস্ট 2-3টা ইমেজ রাখা উচিত, আপনার 1-2টা রিলস রাখা উচিত,
আপনার একটা লং ফরম্যাট কন্টেন্ট রাখা উচিত। তবে লং ফরম্যাটের কন্টেন্টটা 1:1 অর্থাৎ 1080:2080 হইলে বেশ ভালো পারফর্ম করে। দেন আপনার একটা ক্যারোসেল ক্যাম্পেইন রাখা উচিত বা ক্যারোসেল অ্যাড রাখা উচিত, আপনার একটা কালেকশন অ্যাড রাখা উচিত, আপনার একটা অ্যালবাম অথবা একটা ফ্লেক্সিবল অ্যাড রাখা উচিত। সেই অ্যালবামেও আপনি চাইলে কি করতে পারেন, বিভিন্ন কালার টোনকে মিক্স করতে পারেন। কোনো ইমেজ রেড কালার হইতে পারে, কোনো ইমেজ অরেঞ্জ কালার হইতে পারে। অর্থাৎ আমার অডিয়েন্স কখন কোন কন্টেন্টে আসলে কানেক্ট হবে এটা আমি জানি না। এইটা আমার অ্যাডগুলো যখন মার্কেটে যায়, যখন ডিস্ট্রিবিউট হয় মেটাতে, তখন মানুষ যখন যেটাতে কানেক্ট হয় মেটা অলওয়েজ ট্রাই করে তার কাছে সেই ধরনের কন্টেন্টই পাঠাইতে। পাশাপাশি আপনি চেষ্টা করতে পারেন যে মেটার ভিতর এআই অ্যাড অপটিমাইজ করার যে ফাংশনটা আছে, অর্থাৎ আমরা যখন কোনো একটা অ্যাড আপলোড করি আমাদেরকে কিছু এআই অপটিমাইজেশন দেয়, যেখান থেকে এআই দিয়ে আমরা কিছু ইমেজ জেনারেট করে নিতে পারি বা কিছু ফরম্যাট জেনারেট করে নিতে পারি। আপনি ওখান থেকেও চাইলে কিছু অ্যাড সংগ্রহ করতে পারেন বা ওখান থেকেও চাইলে একটা দুটা অ্যাড ইনক্লুড করে দিতে পারেন আপনার ওভারঅল অ্যাড ক্যাম্পেইনের ভেতরে। তো এইভাবে আপনি যদি আপনার মিডিয়াগুলোকে মিক্স করতে পারেন তাহলে আপনি একটা বেটার আউটপুট পাবেন। আরেকটা জিনিস, আপনি আপনার এই মিডিয়াগুলোকে নিয়ে ক্যাম্পেইনে যাওয়ার পর আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন ইমেজটা ভালো পারফর্ম করতেছে অথবা আপনার কোন ভিডিওটা ভালো পারফর্ম করতেছে বা কোন রিলটা ভালো পারফর্ম করতেছে। যদি আপনি কোনো ভালো ইমেজ খুঁজে পান যেটা ভালো পারফর্ম করতেছে, আপনার উচিত ওই ইমেজটার আশেপাশে আরও কিছু ইমেজ জেনারেট করা এবং সেই ইমেজগুলো আপনার এই অ্যাড সেটের ভেতরে অ্যাড করে দেওয়া বা ক্যাম্পেইনের ভেতরে অ্যাড করে দেওয়া। প্লাস আপনি যদি কোনো ভিডিও পান যেটা ভালো পারফর্ম করতেছে, ওই ভিডিওটাতে আপনি আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ওই ভিডিওটা আবার মেক করতে পারেন বা রিমেক করতে পারেন, কিংবা ওই ভিডিওটার শুরুতেই 2-3 সেকেন্ডের হুকটা নতুন করে চেঞ্জ করে আরেকটা কন্টেন্টও আপনি বানিয়ে ফেলতে পারেন এবং সেই কন্টেন্টটাকেও আপনি আপনার ক্যাম্পেইনের ভিতরে অ্যাড করে দিতে পারেন। সো এইভাবে আপনি যদি আপনার কন্টেন্ট নিয়ে ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার অ্যাড থেকে আপনি ডেফিনেটলি ভালো একটা রেজাল্ট পাবেন। নাম্বার 6, ব্রেক ইভেন রোয়াস ক্যালকুলেশন করা। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করে দিবেন, আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করার আগে আপনার অ্যাকচুয়ালি ব্রেক ইভেন রোয়াস কত এটা একটু ক্যালকুলেট করে নেওয়া উচিত বা এটা একটু ক্যালকুলেশন করে নেওয়া উচিত। আমি আপনার একটা বেসিক ধারণা দিই। ফর এক্সাম্পল, আপনার একটা প্রোডাক্ট আপনার হয়তো পারচেস প্রাইস 300 টাকা বা মেকিং কস্ট 300 টাকা, এটাকে আপনি হয়তো সেল করতেছেন 1000 টাকায়। দ্যাট মিনস আপনার হাতে 700 টাকা মার্জিন থাকতেছে। দেন ডেফিনেটলি আপনার অ্যাডের খরচ আছে, আপনার অপারেশন খরচ আছে, অফিস রেন্ট আছে, স্যালারি আছে, ওইটাকে আমি একটু আলাদা রাখতেছি। আমরা আপাতত ব্রেক ইভেন রোয়াস নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনার যদি একটা প্রোডাকশনের পেছনে 300 টাকা খরচ হয় এবং ওটাকে আপনি যদি 1000 টাকায় বিক্রি করেন, দ্যাট মিনস ম্যাক্সিমাম আপনি 700 টাকা অ্যাডের পেছনে স্পেন্ড করতে পারবেন। 700 টাকার উপর যদি আপনার খরচ হয় তাহলে ডেফিনেটলি আপনার মার্জিন কি লসের দিকে চলে যাবে। পাশাপাশি এমনও হইতে পারে যে আপনার একটা প্রোডাক্টের খরচ 300 টাকা আর আপনার ওভারঅল অপারেশন স্যালারি, অ্যাডের খরচটা বাদ দিচ্ছি আমরা, অপারেশন স্যালারি এই সব কিছু মিলাই আপনার টোটাল খরচ হলো 500 টাকা। তাহলে আপনার হাতে অ্যাকচুয়ালি 500 টাকা থাকে যেটা আপনি অ্যাডের পেছনে খরচ করতে পারেন। 500 টাকা খরচ করলেও আপনার এই প্রোডাক্টের সেলসটা ব্রেক ইভেনে থাকবে বা আপনার যেই কস্টিং সেটা ব্রেক ইভেনে থাকবে। সো আপনি যেটা করতে পারেন সেটা হলো ম্যাক্সিমাম 500 টাকা খরচ করতে পারেন, 500 টাকা খরচ করে 500 টাকা আর্ন করতে পারেন, তাহলেও আপনি ব্রেক ইভেনে থাকবেন। বাট আপনার অ্যাডের কস্টিং যদি 500 টাকা অর্থাৎ প্রায় $4 বেশি হয়ে যায় তাহলে ডেফিনেটলি আপনি লসের মুখ দেখবেন। সো আপনি ক্যাম্পেইন শুরু করার আগে এই ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসটা করে নেবেন, সো দ্যাট কত টাকা ম্যাক্সিমাম আপনি খরচ করতে পারবেন এবং কত টাকার উপরে চলে গেলে আপনার পক্ষে আসলে আর এই অ্যাড মেনটেন করা সম্ভব না। এই ক্যালকুলেশনটা শুরু থেকে করে রাখলে এটা ক্যাম্পেইনকে স্কেল করতে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। নাম্বার 7, ধৈর্য পরীক্ষা। সো ওভারঅল মেটা মার্কেটিং হচ্ছে ধৈর্যের জিনিস। আমি যা কিছু বললাম সবকিছু করার পরও আপনার ক্যাম্পেইন ভালো নাও হইতে পারে, এই সবকিছু করা ছাড়াও আপনার ক্যাম্পেইন ভালো হইলেও হইতে পারে, আমরা কিচ্ছু জানি না। আপনাকে যেটা করতে হবে, প্ল্যান করতে হবে, সমস্ত নলেজ নিয়ে আগাইতে হবে, ক্রিয়েটিভ মিক্স করে আগাইতে হবে, প্রপার বাজেট নিয়ে আগাইতে হবে, প্রপার ফানেল সেট আপ করতে হবে এবং ক্যাম্পেইন রান করে দেওয়ার পর ধৈর্য ধারণ করতে হবে। বিকজ আপনি একদিনেই আসলে রেজাল্ট খুঁজে পাবেন না, আপনার সময় লাগবে। আপনি একটা ক্যাম্পেইন শুরু করে ফেলার পর 3 দিন 4 দিন 5 দিন আপনার ওয়েট করতে হইতে পারে। 3 দিন 4 দিন পরে হয়তো গিয়ে আপনি ম্যাট্রিক্সগুলো যখন পাবেন, আপনার সিপিসি, সিপিএম, সিটিআর, রোয়াস এই জিনিসগুলোকে আপনি ক্যালকুলেট করতে বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই ক্যাম্পেইনটা কি পরিবর্তন করা উচিত, এই ক্যাম্পেইনটাকে আপনি স্কেল করা উচিত না এই ক্যাম্পেইনটা এখানে বন্ধ করে দেওয়া উচিত। সো আপনি অ্যাটলিস্ট 3টা দিন ওয়েট করবেন এবং 3টা দিন ওয়েট করে সমস্ত ম্যাট্রিক্সগুলোকে প্রপারলি অ্যানালাইসিস করবেন। দেন আপনার যদি মনে হয় এই ক্যাম্পেইনটাকে স্কেল করা উচিত অথবা আপনার এই ম্যাট্রিক্স, আমি আরেকটা ভিডিও বানিয়ে দিব যেখানে আমি ম্যাট্রিক্স আপনি কিভাবে আসলে বুঝবেন, ক্যালকুলেট করবেন, কোন ম্যাট্রিক্স দেখে আপনি ডিসিশন নেবেন, সেটা আরেকটা ভিডিওতে আমি বলবো। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, আমি আর ওই দিকে যাচ্ছি না। সো ম্যাট্রিক্স দেখার পর আপনাকে ডিসিশন নিতে হবে আপনি ক্যাম্পেইনটাকে নিয়ে আসলে করবেনটা কি। সো এই ছিল মোটামুটি আপনার জন্য আজকে আমার আলোচনা। আমি চেষ্টা করছি একটা ক্যাম্পেইন আসলে শুরু করার জন্য কি কি জিনিস মাথায় রাখা উচিত, আমি জাস্ট মিনিমাম কিছু পয়েন্ট বলছি যেগুলো মাথায় না রাখলে নয়, এছাড়াও আরো অসংখ্য পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। সো যারা এখন ভাবতেছেন 2-3টা ক্রিয়েটিভ বানাবো, অ্যাড সেটের ভিতরে আপলোড করে দিব, পাবলিশ করে দিয়ে আর চালাই দিব, কালকে থেকে রেজাল্ট আসবে, সেল করে স্টক ক্লিয়ার করে ফেলবো, তারা আসলে ভুলের ভেতরে বাস করতেছেন। ফেসবুক অ্যাডস আসলে ওইভাবে
চলে না। আপনি গেস করবেন, ওইখান থেকে আসলে ফেসবুক অ্যাড আপনাকে পারফরমেন্স দিবে না। আপনাকে অ্যাকচুয়ালি ডাটা দিয়ে মেজার করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স থেকে ডিসিশন নিতে হবে। সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।